দরজায় কড়া নাড়ছে আরও একটা এশিয়া কাপ। বাংলাদেশ দলের প্রস্তুতি কেমন চলছে, কারা কারা আসলে এই স্কোয়াডে থাকতে পারেন? তবে তার আগে আমি ব্যাকআপ ওপেনার নিয়ে আলোচনা করতে চাচ্ছি। পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিমের সঙ্গে ব্যাকআপ ওপেনারটা কে হচ্ছেন? নাঈম শেখ তিনি কি থাকছেন, নাকি সৌম্য সরকারের উপর আবারও আস্থা রাখতে চাচ্ছে ক্রিকেট বোর্ড কিংবা নির্বাচকরা? আলোচনায় আছে নাজমুল হোসেন শান্তর নাম এবং অনেকেই বলছেন হার্ড হিটার খ্যাত তরুণ ব্যাটার জিসান আলমের কথা। নাঈম শেখের জায়গায় কি সৌম্য সরকার ব্যাক করছেন? নাজমুল হোসেন শান্ত কি আবারও নাম্বার 3-তে তার উপর ট্রাস্ট করা হচ্ছে, কিংবা জিসান আলমের নাম কেন উঠে আসছে? বাংলাদেশ দলের সাম্প্রতিক যে পারফরমেন্স, শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ তারা সিরিজ জিতেছে, ঘরের মাঠে পাকিস্তানকে 2-1 ব্যবধানে হারিয়েছে। অর্থাৎ এশিয়া কাপের আগে যেই ধরনের প্রস্তুতি দরকার একটা দল হিসেবে সব রকম প্রস্তুতি সেরেছে। যদিও এই আগস্টে কিন্তু ভারতের সঙ্গে সাদা বলের সিরিজ কথা ছিল, কিন্তু সেখানে কিন্তু বাংলাদেশ দলের সিরিজটা হচ্ছে না, স্থগিত। আগামী বছরের একই সময় কিন্তু সিরিজটা হওয়ার কথা। বিসিবি চেষ্টা করছে নেপাল কিংবা নেদারল্যান্ডসের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ কিংবা ট্রাইনেশন সিরিজ আয়োজনের। তবে তার আগে বাংলাদেশের একটা সম্ভাব্য স্কোয়াড তো আপনাদের জানা উচিত, বা এই ব্যাকআপ ওপেনারের জায়গায় যদি বলি, আসলে নাঈম শেখ, তানজিদ হাসান তামিম বা পারভেজ হোসেন ইমনের সঙ্গে কতটা আসলে যাবে, বা তাকে আসলে রাখা হবে কিনা। তার পারফরমেন্সটা দেখুন, আসলে অনেক দিন পর তিনি টি-20তে সুযোগ পেয়েছেন। শ্রীলঙ্কাতে একটা 4 নম্বরে নেমে 29 বলে 32 রানের একটা ইনিংস খেলেছেন। অনেকে সেই ইনিংসটা নিয়ে অনেক সমালোচনা করেছেন যে তার ইন্টেন্ট ছিল কি না, তার ইন্টেন্টটা কেমন ছিল। আসলে টি-20 ক্রিকেটে 29 বলে 32 রান কিন্তু আধুনিক ক্রিকেটের সঙ্গে যায় না, সেটা হয়তো তিনি নিজেও মানতে চাইবেন নাঈম শেখ। এরপরে কিন্তু তিনি মিরপুরে 2টা ম্যাচের সুযোগ পেয়েছেন, অনেকটা বিস্মিত করেই কিন্তু, যেখানে তানজিদ হাসান তামিমকেও আসলে বসে দেওয়া হয়েছিল। 3 জন ওপেনারকে আমরা দেখেছি পরপর 2 ম্যাচ করে সুযোগ দেওয়া হয়েছে। ইমন 2 ম্যাচ সুযোগ পেয়েছেন, তামিম সুযোগ পেয়েছেন, নাঈম শেখ 2 ম্যাচ সুযোগ পেয়েছেন। এবং নাঈম শেখের যে পারফরমেন্স, এখানে 2 ম্যাচে তিনি আসলে ব্যাট হাতে পারফরমেন্স করতে পারেননি, যেটা বলা যায় আসলে নাঈম শেখের ভালো একটা অপরচুনিটি ছিল। এবং সবসময় ঘরের মাঠে মিরপুরের মতো কন্ডিশনে নাঈম শেখের চেনা কন্ডিশন, সেখানে কিন্তু নাঈম শেখের ব্যাট হাতে উজ্জ্বল হওয়ার দারুণ একটা সম্ভাবনা ছিল। এই 2টা পরীক্ষায় তিনি ফেল করেছেন। তাহলে কি আসলে নাঈম শেখের কোনো সম্ভাবনা আছে? এবার আসি আসলে সৌম্য সরকারের কাছে। সৌম্য সরকারকে বাদ দেওয়া হয়েছে, আমরা দেখেছি হোয়াইট বলের সিরিজ থেকে। তারপর তিনি জিএসএল খেলতে গিয়েছেন, সেখানে 30 ঊর্ধ্ব 2টা ইনিংস খেলেছেন। তার একটা ডাকও আছে, 13 রান ইনিংসও খেলেছেন, 5 রানের একটা ইনিংস আছে। জিএসএলে 5টা ইনিংস খেলেছেন, সেখানে কিন্তু আহামরি পারফরমেন্স করতে পারেনি। তবে 2টো প্রমিজিং স্টার্ট ছিল 30-এর উপরে, সেটা তিনি ক্যারি করতে পারেননি। আমরা জানি যে গায়ানার উইকেট অনেকটাই বোলিং ফ্রেন্ডলি, সেখানে কিন্তু ব্যাটারদের নাভিশ্বাস হতে হয়। 150 160-র মতো উইকেটে যে 2টো ইনিংস খেলেছিলেন সৌম্য সরকার, সেটা খুবই কার্যকরী ছিল ওপেনিংয়ে। আসলে সৌম্য সরকারের জায়গা আসলে কতটুকু? 87টি টি-20 ম্যাচ খেলেছেন, 86টি ইনিংসে তিনি ব্যাট করেছেন এই পর্যন্ত। অভিজ্ঞতার কোনো কমতি নেই, অনেক দিন ধরে আসলে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে আছেন তিনি। তার উপর কোনো আস্থা রাখা যাচ্ছে কিনা? এবার আসি একটু নাজমুল হোসেন শান্তর দিকে। নাজমুল হোসেন শান্ত সদ্য টেস্ট সাবেক কাপ্তান বলি আমরা, যেটা তিনি টি-20তেও ক্যাপ্টেন্সি করেছেন, 3 ফরম্যাটেই ক্যাপ্টেন্সি করেছেন। তার অভিজ্ঞতার কমতি নেই, 50টা টি-20 ম্যাচ খেলেছেন, এখনও 1000 রান ছুঁতে পারেননি। সবশেষ যে একটা ম্যাচ খেলেছিলেন আসলে ইউএইতে, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে, সেখানে কিন্তু বাংলাদেশ দল কিন্তু 200+ একটা স্কোর করেছিল। সেখানে 27 রানের একটা ইনিংস খেলেছেন নাজমুল হোসেন শান্ত। তারপর তাকে সিরিজ থেকে ড্রপ করা হয়েছে, শ্রীলঙ্কা পাকিস্তান সিরিজ থেকে ড্রপ করা হয়েছে। অর্থাৎ তিনি কিছুদিন আগেও গণমাধ্যমে বলেছেন তার বাদ পড়ার কারণটা তিনি জেনেছেন, নির্বাচকদের কাছ থেকে তাকে স্পষ্ট করা হয়েছে। সেটা খুবই প্রাসঙ্গিক একটা বিষয়। একটা ক্রিকেটার যখন আসলে দল থেকে বাদ পড়বেন, ঠিক কী কারণে বাদ পড়েছেন সেটা কিন্তু জানাটা খুব জরুরি। নাম্বার 3-তে তার যে সমস্যাটা, আসলে তিনি নিজেও বলেছেন তিনি বেশ কয়েকটা ম্যাচে রান করেছেন, তার স্ট্রাইক রেট নিয়ে তিনি কাজ করছেন। 106 স্ট্রাইক রেট তার ক্যারিয়ার, অর্থাৎ দেশের জার্সি তার ক্যারিয়ার স্ট্রাইক রেট 106। এবং এই ধরনের স্ট্রাইক রেট কিন্তু এই আধুনিক ক্রিকেটের সঙ্গে বেমানান, এবং কতটা যায় সেটাও কিন্তু আসলে বলা মুশকিল। তাহলে নাজমুল হোসেন শান্তর কি সম্ভাবনা আছে? ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। জিসান আলমের নাম অনেক ক্ষেত্রে উঠে আসছে। তিনি টি-20তে এ পর্যন্ত যতগুলো ইনিংস খেলেছেন, 18 ম্যাচে 424 রানের মতো করেছেন, 142 স্ট্রাইক রেটটা খুবই দুর্দান্ত। গত বছর এনসিএল একটা শতক হাঁকিয়েছিলেন জিসান আলম। এবছর আমরা দেখেছি বিপিএলও খেলেছেন দুর্বার রাজশাহীর হয়ে, তার একটা অফ স্পিনিং অপশন আছে। জিসান আলমের কোনো সম্ভাবনা আছে কিনা? মাত্র 20 বছর বয়সে এই ক্রিকেটার কি খুব সহজেই তার অভিষেক হচ্ছে জাতীয় দলের জার্সিতে? আপাতত যতটুকু মনে হচ্ছে তার সেই সম্ভাবনাটা খুবই ক্ষীণ, কারণ
তাকে অনেকটা রেডি করেই কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা মূল জায়গায় নিয়ে আসতে চাইবে। এর আগে আমরা দেখেছি অনেক জুনিয়র অবস্থায় কিন্তু তাদের অভিষেক হয়েছিল, যখন ফর্মহীনতায় দল থেকে বাদ পড়েছিলেন, এরপর দল থেকে হারিয়ে গেছেন। সেই ভুলটা করতে চাইবে না বিসিবি, সেটা নিশ্চিত করেই বলা যায়। তবে এই তিনজনের কথা যদি বলি, নাইম শেখ, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, এই তিনজনের মধ্য থেকে মনে হয় একজনই কিন্তু এশিয়া কাপের স্কোয়াডের সুযোগ পাচ্ছেন ব্যাকআপ ওপেনার হিসাবে। এই তিনজনের মধ্য থেকে যে কোনো একজনকে আসলে হয়তো ক্রিকেট বোর্ড কিংবা নির্বাচকরা বেছে নিতে পারেন। জিসান আলম একটা অভিজ্ঞতার কারণে কিন্তু তিনি পিছিয়ে থাকবেন। সৌম্য সরকারকে যদি বলি, আসলে তাকে বাদ দেওয়া হয়েছিল। নাইম শেখ শেষ পর্যন্ত হয়তো টিকে যেতে পারেন, কারণ আপনি যখন ডিপিএলের মতো জায়গায় রান করেছেন, তারপর জাতীয় দলে সুযোগ পেয়েছেন, অবশ্যই নির্বাচকরা তার উপর আস্থা রেখেছিল, সেটা বলতেই হয়। সেই কারণে হয়তো বা এশিয়া কাপের স্কোয়াডে টিকে যেতে পারেন নাইম শেখ। আর যদি নির্বাচকরা মনে করেন যে নাইম শেখকে যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে, 3টা ম্যাচে কিন্তু তিনি সুযোগ পেয়েছেন, তবে মূল স্কোয়াডের কথা যদি বলি, সেখানে কিন্তু ব্যাকআপ ওপেনারের ম্যাচ পাওয়ার সম্ভাবনা খুবই কম, আনলেস যদি না আসলে ইমন এবং তামিমের কোনো সমস্যা না হয় বা কোনো ইনজুরি কনসার্ন না থাকে, সেক্ষেত্রে ব্যাকআপ ওপেনারের জায়গাটা ওপেনিং পজিশনে খুবই ক্ষীণ। কারণ হচ্ছে আপনি মাত্র 3টা ম্যাচ সুযোগ পাবেন, যেখানে হংকং, আফগানিস্তান, শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপে, সেখানে কিন্তু আপনি সুপার 4-এ জায়গা করে নিতে হবে, তারপর আপনি ম্যাচ হয়তো বাড়তে পারে। তবে তার গ্রুপ পর্বে কিন্তু বাংলাদেশকে ভালো খেলতে হবে। সব কিছু বিবেচনায় হয়তো নাইম শেখ সুযোগ পেতেও পারেন, নয়তো আসলে নাজমুল হোসেন শান্ত কিংবা সৌম্য সরকারের উপর আস্থা রাখতে পারে ক্রিকেট বোর্ড কিংবা নির্বাচকরা। বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97।